সত্তরের যুদ্ধের কথা বলতে হলে আমাদেরকে তার শুরুর দিকে যেতে হবে। বাঙালি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে ভীষণভাবে নিষ্পেষিত ছিল, বিশেষ করে আইয়ুবের সামরিক শাসনের সময়। তো পরবর্তী পর্যায়ে ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্রদের আন্দোলন সমস্ত কিছুর পরে বঙ্গবন্ধু তার রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে উনি লাহোরে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন। এর পরবর্তী পর্যায়ে আক্রমণ, নির্যাতন আরও বেড়ে যায়, মানুষ ওর প্রতিরোধ মনস্প্রিয়াও আরও বেড়ে যায়। এর সাথে সাথে 69-এর আন্দোলন আমরা বলতে পারি যে একটা বিস্ফোরণ ঘটে এবং অভ্যুত্থান হয়ে যায়। আইয়ুব খান তাতে মানে আইয়ুব খানের পতন হয়। এর পরবর্তী ঘটনা নির্বাচন হবে, 70-এর দিকে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, কিন্তু আকস্মিকভাবে নির্বাচন বন্ধের ঘোষণা আসে ইয়াহিয়া খানের কাছ থেকে। ইয়াহিয়া খানের ঘোষণার সাথে সাথে সমস্ত দেশ যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে, চট্টগ্রামের মাঠ ময়দানও তেমনিভাবে উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দেখেছি সেই সময় চট্টগ্রামের সমস্ত রাজপথে বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে প্রতিরোধের জন্য। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগের নেতৃত্বে সবাই মোটামুটি অগ্রসর। সাথে বাড়ছে মানুষ মোটামুটি দিশা পেয়ে যায় কী করতে হবে। যখন পার্লামেন্টের অধিবেশন হবে না এবং অনিশ্চয়তার মধ্যে সমস্ত কিছু, তখন বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ঘোষণা সমস্ত বাঙালিকে এক বাক্যে এই স্বাধীনতার জন্য একত্রিত করে। সেখান থেকে শুরু। আমরা চট্টগ্রামে যারা ছিলাম তারা ধরেন না, আমরা যে অবস্থানে যেই দলে ছিলাম বা যে রাজনীতির অবস্থানে ছিলাম, তখন আমি ছাত্র নাই, তখন আমি শ্রমিকদের মধ্যে কাজ করি। আমরা প্রথম আমাদের মধ্যে প্রশ্ন ছিল ছাত্রদের মধ্যে এবং বিভিন্ন ইয়েতে যে আমরা অস্ত্র পাবো কই, যুদ্ধ তো হলো কিন্তু অস্ত্র পাবো কই, প্রতিরোধ করতে হলে তো অস্ত্র লাগবে। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে রাজনৈতিকভাবে শিক্ষা দিয়েছেন এবং বুঝতে পেরেছি সেটা হলো যে অস্ত্র সময়ে আমাদেরকে অস্ত্র জোগাড় করে দেবে এবং যুদ্ধের ময়দান থেকেই এই অস্ত্র এসে যাবে, ময়দান থেকে মাঠ ময়দান থেকেই এই অস্ত্র এসে যাবে। এরপরে আমি ব্যক্তিগতভাবে যেটার সাথে জড়িত ছিলাম যে অস্ত্র কিছু জোগাড় করার কাজের মধ্যে। এর মধ্যে আমাদের গল্লিতে একজন ছিলেন, উনি মুসলিম লীগের হলেও খবরাখবর রাখতেন সব জায়গার। ওনার ভাই একজন বড় ব্যবসায়ী ছিল চট্টগ্রামে। ওনার কাছ থেকে আমি প্রথম পিস্তল এবং একটা রিভলভার নিয়ে, এইটার একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো আমাদের একটা ব্যাংকের কিছু টাকা আমরা চলে যাব অন্যদিকে, ভারত যাইতে হইতে পারে বা ইয়েতে। এবার আমাদের এটা 22-23 তারিখের দিকের ঘটনা। একটা জিপ আসার কথা ছিল একটা ব্যাংকের, এটা প্রবর্তক মোড়ে ক্রস করবে আমাদেরকে, কিন্তু ওইটা আমাদেরকে আর ক্রস করে নাই, যার ফলে আমরা আর ওই টাকাটাও নিতে পারিনি। আমাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য এই পথ ছাড়া তো অন্য কোনো পথ খোলা ছিল না। অন্যরা অনেকভাবে জোগাড় করতে পেরেছে, কিন্তু আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না, এইটা আমরা পাইনি। পরে সেই টাকা কোথায় কীভাবে গেছে সেটাও আমরা খবর নেওয়ার চেষ্টা করি। আমরা পরবর্তী পর্যায়ে অস্ত্রের সন্ধানে সবাই করার চেষ্টা করলাম। আওয়ামী লীগের বন্ধুরা তারা প্রথম রাইফেল ক্লাব, এখানে চিটাগাংয়ে রাইফেল ক্লাব আছে, রাইফেল ক্লাবের এখানে অনেক নতুন পুরনো অনেক রাইফেল এবং অস্ত্র এবং গুলি টুলিও ছিল। ওরা একদিন সন্ধ্যাবেলা ওইটা নিয়ে গেল। এর পরের দিন সম্ভবত 24 তারিখ হবে বা 23-24 তারিখের দিকে হবে, তখন সোয়াতে গোলাগুলি চলতেছে, আমরা শহরে থেকে সমস্ত শুনছি। তো ওরা এটা করার পরে পরের দিন সকালে 10টা বাজে আমরা খবর পেলাম যে মাদার বাড়িতে একটা গোডাউন আছে, ওই গোডাউনে অস্ত্র আছে। এটা অস্ট্রেলিশিয়া ব্যাংকের গোডাউন ছিল। ওই অস্ত্রের ওখানে গেলাম। আওয়ামী লীগের বন্ধুরা ওইখানে অস্ত্রের সন্ধানে গেছেন, ওরাও কিছু নিয়েছেন। আমি আমার বাসার সামনে 2টা ট্রাক ছিল মানে আমার বাসার সামনে একটা গ্যারেজ ছিল, ওই গ্যারেজ থেকে
ড্রাইভারকে পেলাম, ওইটাকে আলীর গ্যারেজ বলতো। ওর ওইখান থেকে ওই ট্রাক ড্রাইভারকে নিয়ে, ও আমাদেরকে না করতে পারে না, জানে আমাকে চিনে গেল নিয়ে, আর ট্রাক নিয়ে আমরা আসলাম আমাদের অফিসের সামনে। সেখান থেকে আমরা আরও 8-10 জনকে নিয়ে আমরা ইয়েতে গেলাম, এই মাদারবাড়ি গোডাউন, ওইটা অস্ট্রেলেশিয়া ব্যাংকের। ওখান থেকে আমরা 2 ট্রাকের মতো, কোনোটা রাইফেল পেয়েছি, কিছু গুলি পেয়েছি, কোনো মানে একটার সাথে আরেকটার কোনো সামঞ্জস্য নেই। তারপরেও মনে করলাম যে এগুলি আমাদের যাই হোক একটা ভান্ডার হইলো, জোগাড় হলো। এই হিসাবে এটা এনে আমরা রাখলাম ডাক্তার শফি সাহেবের বাসায়, মুস্তারি শফি হাজব্যান্ড। তো এইটার জন্য আবার পরবর্তী পর্যায়ে ডাক্তার শফি সাহেবকে তার জীবনটাই দিতে হয়। আর আমাদের একটু সেখানটায় ওখানে না রেখে যদি আমরা অন্য কোনো জায়গায় রাখতে পারতাম, তাহলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারত। যাই হোক, উনিও তো সাহস করে নিয়েছেন, উনিও তো স্বাধীনতার অংশগ্রহণ করার জন্য উনি নিয়েছেন। এর পরবর্তী পর্যায়ে ওইটা শেষ হওয়ার পরে পরের দিন আমরা আবার ট্রাক, ওই একই ট্রাক আমরা নিয়ে ইয়েতে গেলাম, কোর্ট বিল্ডিং। কোর্ট বিল্ডিংয়ে একটা মালখানা ছিল। পুলিশ এতদিন পর্যন্ত আমাদের সামনে যে আচরণ করতো, এখন গত মার্চ মাসের প্রথম থেকে দেখেছি এদের আচরণ বদলে গেছে সব। এরা আর আগের মতো টিকটিকির ভূমিকা পালন করে না। এরা দেখে যে আমাদেরকে কোঅপারেশন করতে চায় এবং বিভিন্ন ইনফরমেশনও দিতে চায়। তখন আমরা নিশ্চিত হলাম যে পুলিশের কোনো আক্রমণের সম্ভাবনা নেই, কোর্ট বিল্ডিংয়ে আমরা যাওয়াটা শ্রেয় হবে। আমাদের নেতা চৌধুরী হারুনুর রশিদ, উনি নির্দেশ দিলেন, আমরা রওনা দিলাম। আমার সাথে তপন দত্ত ছিলেন, তারপরে সুবীর, ফয়েজ আহমদ সিদ্দিকী, মীর মোহাম্মদ ফজলে এলাহি দুলাল, তারপরে অসিত, তারপরে সুবীর, এই আমরা কয়েকজনের নাম আমার মনে আছে। জাফর, রেলওয়ের শ্রমিক নেতা জাফর আহমদ, ওনার সহ আমরা ওখানে গেলাম। ওখানে গিয়ে ওই বাইরের পুলিশ আমাদের সামনের থেকে 10-12 ফুট দূরে ওরা বসে বসে আমাদেরকে দেখছে, কিন্তু আমাদেরকে কোনো প্রতিরোধ করার চেষ্টাও করছে না, কিছুই করছে না। ওরা তাস খেলায় মগ্ন, ওরা ওদের কথাবার্তায় মগ্ন। আমরা এর মধ্যে তালা ভেঙে ওইখান থেকে খুব বেশি নতুন কিছু পাওয়া যায়নি, কিন্তু পুরানো হইলেও কিছু জিনিসপত্র আমরা জোগাড় করতে পেরেছি। এই অস্ত্রগুলি পরে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্ত সংগঠন যেখানে আছে সেই সমস্ত সংগঠনের কর্মীদের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এগুলি দিয়ে যে যুদ্ধ বড় আকারের কোনো কিছু করা যাবে তেমন অবস্থা ছিল না, অনেক পুরানো, নষ্ট হয়ে গেছে, আধা নষ্ট, এই ধরনের। তারপরও এইটা আমরা মনে করলাম যে কাজেও লাগতে পারে। যাই হোক, এর পরবর্তী পর্যায়ে ফরেস্ট অফিসের এখানে আরেকটা গোডাউন ছিল, সেটাও ফরেস্টের লোকদের কাছে অস্ত্রশস্ত্র থাকে বা গুলি টুলিও থাকে, ওদের ওইখান থেকে ওগুলি আমরা সংগ্রহ করে নিলাম। তারা কোনো আপত্তি করে নাই। ওদের ওইখান থেকে আমরা একটা জিপও নিলাম। ওই সময় জিপ কি উইলিস জিপ বোধহয়, ওই জিপ একটা পেলাম। এগুলি আমরা নিয়ে এক এক গ্রুপ একদিকে, মেইনলি ধরেন আমরা গিয়েছি রাঙ্গুনিয়ার দিকে, আরেক গ্রুপ গিয়েছিল পটিয়া, আরেক গ্রুপ ছিল বলখালিতে, আরেক গ্রুপ বাঁশখালী। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ি। যখন আক্রমণ, ওদেরও তো তখন ওরা অগ্রসর হচ্ছে, এই অবস্থায় আমরা আমাদের সংগঠনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। যে আমাদের পুরোপুরি সিদ্ধান্ত তখন ভারত যাওয়ার হয় নাই, এটা আরও আগের। এই সময় আমি ওই যে ইয়েতে গুলি রাখতে গেলাম ডাক্তার শফি সাহেবের বাসায়, সেই সময় ওখানে আবুল কাশেম সন্দীপ সাহেব ছিলেন। এটা কোনো জায়গায় ইতিহাসে লিখিত বা কোনো জায়গায় আওয়ামী লীগের লোকেরা উচ্চারণ করে বা কেউ বলে এমন না। কাশেম সাহেব নিজে, কাশেম সন্দীপ নিজে এক জায়গায় বলেছেন, এক জায়গায় না, উনি বিজয় মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রত্যেক বছর যেটা চিটাগাংয়ে হয়, উনি কোত্থেকে সিদ্ধান্ত পেয়েছেন সেই জিনিসটা উনি প্রকাশ করেছেন। উনি বললেন যে উনি আমাকে আমার নেতা বলে ডাকতো, আমার নেতা বলে আমাকে সম্বোধন করতো। তো উনি বলতেছে আমার নেতা মাসুদ সাহেব, আবু তাহের মাসুদ আমাকে বলছিল চট্টগ্রাম বেতারটা ইয়ে করার জন্য। আমি ওনার থেকে জানতে চাইছিলাম চট্টগ্রাম বেতারটা আমরা নিতে পারি, আমরা নেব কি না। এখন উনি যে একটা কাজ করবেন, ওনার তো একটা সিদ্ধান্তর দরকার।
উনি তো সংগঠন হিসাবে উনি ছাত্র ইউনিয়ন করতেন এবং আমার সাথে একটা সম্পর্ক ছিল। উনি সামনাসামনি পেলেন আমাদেরকে, আওয়ামী লীগের নেতাদেরকে সেইখানে পাওয়ার কথা না, পান নেই। আমার থেকে পাওয়ার পরে ওইখানে ভিতরে বেলাল সাহেব ছিলেন, শফি সাহেবের বাসার সামনে এই ঘটনা। আমরা একদিকে বারুদগুলি রাখতেছি, গোলা বারুদ রাখতেছি, আরেকদিকে এই আলোচনাটা ওনার সাথে চলতেছে। তখন ওনাকে বলা হলো যে আপনি পারলে ওইটা নিয়ে নেন, এটা দেখার কোনো ব্যাপার না। উনি ওইখানে গণশিক্ষা কার্যক্রমের একটা কর্মসূচি ছিল পাকিস্তান রেডিওতে, সেটার কার্যক্রম পরিচালনা করতেন। ওনাকে এইটা বলার পরে উনি ভিতরে এসে বেলাল সাহেব এবং অন্যদের সাথে আলাপ করে এই ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সবাইকে জোগাড় করে এটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। 26 তারিখ উনি প্রথম ঘোষণা করেন স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। ওনার উচ্চারণটা ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। তো ওনার এই ইয়ের পরে আরও অনেকেই ছিলেন সেখানে। তখন আওয়ামী লীগের লোকজন, নেতৃস্থানীয় লোকজন সেখানে চলে আসছেন। রাখাল বণিক, তারপরে হারুনুর রশিদ, তারপরে আপনার এম এ হান্নান, এরা অনেকেই তখন এর মধ্যে এসে সামিল হলেন এবং হান্নান সাহেবও বক্তব্য দিলেন, ইলাবোরেটলি বক্তব্য দিলেন হান্নান সাহেব। কাসেম সাহেব একটা সংবাদ বুলেটিন রেডি করে উনি পাঠ করলেন, ওইখানে আক্রমণ হয়েছে, ওইখানে পাক সৈন্যরা এইভাবে মার খাচ্ছে, এগুলি সব বলে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেন। এই ছিল প্রাথমিক অবস্থায় চট্টগ্রামের তখন প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি পর্বের পরে মানুষ এখন কোন দিকে যাবে, তখনও পর্যন্ত কিন্তু ভারতের সাথে রাস্তাটা ওপেন হয়নি, সমস্ত কিছু সেট আপ হয়নি। আমাদের নেতৃস্থানীয় কয়েকজন ভারত গেলেন এবং তারা সেখান থেকে আস্তে আস্তে বললেন যে বিভিন্ন জায়গায় আমাদের যারা আছে তাদেরকে ঠিকঠাক করে রাখার জন্য সময় মতো যাতে আমরা ওদিকে যেতে পারি। যাই হোক, আমরা আমাদের মতো করে প্রিপারেশন নিলাম। সম্ভবত মার্চ মাসের 4 তারিখ আমরা কালুরঘাট অতিক্রম করে আমি তপনবাবু আমরা গেলাম এপ্রিল 4 তারিখ সম্ভবত আমরা 3 অথবা 4 31শে মার্চ আমরা যাচ্ছিলাম। আচ্ছা, সেই দিনই বোমা পড়ল। এরপরে আমরা ওইখানে রাঙ্গুনিয়া অবস্থান করলাম দীর্ঘদিন। আমাদের সাথে অনেক এক্সপ্লোসিভ জাতীয় জিনিস ছিল এবং যেটা আমরা ঠিকমতো কাজে লাগাইতে পারিনি। আমাদের ছাত্র ইউনিয়নের সেখানে কিছু লোক ট্রেনিংও করছে এর আগে। এটা হলো উদ্দীপনামূলক ট্রেনিং, ওইখানে রাঙ্গুনিয়া কলেজে করেছে, বোয়ালখালীতে কানুঙ্গপাড়ায় করেছে, তারপরে এদিকে আপনার চিটাং শহরে এমইএস কলেজের সামনে, সেখানেও আমাদের একটা গ্রুপ, এগুলি ডাক্তার মাহবুল হক এবং এম এ আওয়ালের নেতৃত্বে একটা গ্রুপ এই ধরনের প্রশিক্ষণ নিত। যাই হোক, এখন ওই পরবর্তী পর্যায়ে আমরা কোথায় যাব, কিভাবে যাব, এগুলি ঠিক করে সব যখন ওই পার থেকে খবর আসা শুরু করলো, তখন আমরা আস্তে আস্তে ওপারে যাওয়ার ব্যবস্থা করলাম। আমরা ধরেন না মার্চের পরে আমরা এপ্রিল আমরা গেছি প্রায় জুনের 19 তারিখের দিকে বোধহয় আমরা বাঁশখালীর ওখান থেকে আমরা এক গ্রুপ গেলাম। এদিকে আবার রাঙ্গুনিয়ার থেকে গেল, বোয়ালখালীর থেকে গেল, পটিয়ার থেকে গেল, বিভিন্নজন বিভিন্নভাবে গেল। না যে আমরা যেটা করার সময়, এই কাজগুলি করার সময় প্রথম থেকে আমরা লক্ষ্য করলাম আমাদের অফিসের সাথে যোগাযোগ রক্ষা করতেন মেজর রফিক। আমরা অন্য কাউকে দেখিনি, বাস্তবিক পক্ষে অন্য কাউকে তখন তেমন চেনারও কোনো উপায় ছিল না। উনি আমাদের অফিসেও 2-1 বার গেছেন, জাস্ট এই ঘটনাগুলি শুরু হওয়ার আগে, 26শে মার্চের আগে। তো আমার যতটুকুন মনে করে উনি বখতিয়ার নূর সিদ্দিকী এবং চৌধুরী হারুনুর রশিদের সাথে উনি ভিতরের রুমে বসে আলাপ সালাপ করে একটা আইডিয়া দিয়ে যান, যার ফলে আমরা ওপারে গিয়ে আমাদের লোকজনের ট্রেনিং নেওয়ার কিছু সুযোগ সুবিধা করে দিতে পারি এবং সেইগুলি পরে আমরা অ্যাভেইল করেছি। এই মনে করেন আমি
যুদ্ধের আগের অবস্থার দিক থেকে এইটুকুন বললাম, বাকিটাও ওনাদের কাছ থেকে জানতে পারবেন। আমি যে ডাক্তার শফির কথা বলছিলাম, উনি হচ্ছেন শহীদ জায়া মুস্তারি শফির হাজবেন্ড। উনি ছিলেন ডেন্টিস্ট। আর আমাদের ফরেস্ট অফিসের এই ইয়েটা করার সময় এই আমাদের বন্ধু আফসার রাঙ্গুনিয়ার, ওর বাবা ওখানে চাকরি করতেন। উনি এসে ছাত্রদেরকে খবর দিছে এইখান থেকে এগুলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। তো এইটুকুনি আমি প্রথম কমার্স কলেজে ইয়েতে, আমার নাম আবু তাহের মাসুদ। আমি 62 সালে কমার্স কলেজের ছাত্রদের কমার্স কলেজের নির্বাচনে এজিএস হই। 65 সালে জিএস হই। তারপরে ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলাম 69 সালের আন্দোলনের সময়। সেই হিসাবে আমি 11 দফা আন্দোলনের চট্টগ্রামের সংগ্রাম কমিটির একজন সদস্য ছিলাম।